আজ জমিয়ে শীত পড়েছে। ঘুম থেকে ওঠার পর ঝিনুক নিজের থেকে মাকে বলেছে কফি দিতে। চা কফির নেশা তার নেই। কফি মগ হাতে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে খবরের কাগজ দেখছে ঝিনুক। জানলা দিয়ে শীতের রোদ এসে পড়েছে পিঠে। বাবা আছেন সাইডের সোফায়, বাংলার কাগজটা পড়ছেন। ঝিনুক ইংরেজি। 4 দিন হয়ে গেল পারমিতার থেকে টাকা উদ্ধার হয়েছে 26 লাখ সামথিং। মোট টাকা ছিল 30 লাখ। 3,20,000 নিচের তলা কেনার সময় অ্যাডভান্স হিসেবে দিয়েছিলেন। রেজিস্ট্রি বাবদ 50,000-এর ওপর গিয়েছে। বাকিটা খরচ করেছেন। কোম্পানির থেকে লোন নেওয়া টাকাটা চেকের মাধ্যমে কমলেশ বাবুকে পেমেন্ট করেন। বাড়ির 8 লাখ ওতেই হয়ে যায়। টাকাটা কিভাবে পেয়েছেন জানিয়েছেন পারমিতা। 4 অক্টোবর অন্যান্য দিনের মতোই অফিস যাচ্ছিলেন মিনি বাসে। মিন্টো পার্ক আসার আগে গেটের কাছে চলে আসেন। ওই সময় একটি ছেলে, বয়স আন্দাজ 25-26, চলন্ত বাসে ওঠার চেষ্টা করছিল। ছেলেটির হাতে ছিল সুটকেস। পারমিতার দিকে সুটকেসটা বাড়িয়ে দিয়ে ছেলেটি বলেছিল, প্লিজ একটু ধরুন না। পারমিতা ব্যাগটা নিয়েছিলেন। তারপর দেখেন ছেলেটি আর বাসে উঠতে পারল না। গেটের শেষ ধাপে চলে এসে পারমিতা পেছন দিকে তাকিয়ে দেখতে পান সুটকেসের মালিককে বেশ কিছু লোক ধরে নিয়েছে। হয়তো তাড়া করতে আসছিল। লোকগুলোর হাত থেকে পালাতে চাইছে ব্যাগের মালিক, পারছে না। বাস থামতেই পারমিতা সুটকেস ফেরত দিতে এগিয়ে যান। ব্যাগের মালিকের ওপর তখন মার পড়ছে। চারপাশ থেকে মানুষজন ছুটে গিয়ে জমা হচ্ছে ওখানে। বুঝতে পারেন ব্যাগটা এখন ফেরত দেওয়া যাবে না, পৌঁছানোই যাবে না ছেলেটির কাছে। সুটকেসের মধ্যে নিশ্চয়ই নামধাম থাকবে, যোগাযোগ করে পরে ফেরত দেওয়া যাবে। অফিসে এসে সুটকেসটা খুলতে পারেননি, লক করা ছিল। কিন্তু সুটকেস না খুললে তো আর ঠিকানাটা পাওয়া যাবে না, তাই বাড়ি নিয়ে যান। মা জিজ্ঞেস করেছিলেন, কি রে সুটকেস কোথা থেকে নিয়ে এলি? পারমিতা বলেছিলেন, অফিসের কাজ আছে, রাত্রে করতে হবে। সত্যিটা চেপে গিয়েছিলেন এই ভেবে মা বাবা যদি জোর করেন ব্যাগটা থানায় জমা দিয়ে আসার জন্য। থানা পুলিশ জীবনে কোনোদিন ফেস করেননি পারমিতা, ঝামেলা এড়িয়ে যেতে চাইছিলেন। রাতে নিজের ঘরে বসে সবার অলক্ষ্যে সুটকেসের লকটা ভেঙে ফেলেন। টাকার বান্ডিল দেখে ভীষণ ঘাবড়ে যান। নাম ঠিকানা কিছুই পাওয়া গেল না। বুঝতে পারেন পুলিশের কাছে আর কখনোই যাওয়া যাবে না। টাকাগুলো কার সন্ধান দিতে পারবেন না উনি। পুলিশ জেরা করে জেরবার করে দেবে। মাথায় উঠবে অফিস যাওয়া। বাড়ির লোক খাবে কি? টাকাগুলো পারমিতা উপরতলার ঠাকুর ঘরে হারমোনিয়ামের মধ্যেই রেখেছিলেন। জানতেন হারমোনিয়ামটার সেন্টিমেন্টাল ভ্যালু, ওখানে সহজে কেউ হাত দেবে না। যদিও ওটাকে স্থায়ী বন্দোবস্ত হিসেবে ভাবেননি, আরো কোনো সেফ কাস্টাডি খুঁজছিলেন। সুটকেসটাকে উনি দুমড়ে মুচড়ে রেখে দিয়েছিলেন বাড়ির বাতিল জিনিসপত্রের সঙ্গে। সুযোগ বুঝে একদিন কর্পোরেশনের ময়লা নিয়ে যাওয়ার গাড়িতে ফেলে দেন। প্রায় 1 মাস ওই টাকা থেকে একটা নোটও খরচ করেননি। অপেক্ষা করছিলেন ছেলেটির ফেরত আসার। যদিও জানতেন ছেলেটা তাকে ভালো করে দেখেইনি। তিনি অনায়াসে অস্বীকার করতে পারেন ব্যাগটার কথা। ছেলেটিকে পারমিতাও কয়েক পলক দেখেছেন, তাতে স্পষ্ট করে চেহারাটা মনে রাখা অসম্ভব। আসল লোক টাকা নিতে এলো কিনা তা নিয়ে ধন্দে থাকতে হবে। এই রকম সময় একদিন কমলেশবাবু এসেছিলেন এই বাড়ি থেকে উঠে যাওয়ার কথা বলতে। হাতে টাকা ছিল বলেই কিনা কে জানে মাথাটা হঠাৎ গরম হয়ে যায়। নিচের তলাটা কিনে নিতে চান। অ্যাডভান্স দিয়েছিলেন ওই টাকা থেকে, বাকিটা দেন অফিস থেকে লোন নিয়ে, যাতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে হিসেব দিতে সুবিধা হয়। পারমিতা কোনো বিজনেস করেন না। অফিসের পর টাইম কোথায়? প্রতি মাসে লোন শোধ করতে গিয়ে স্যালারি হাফ হয়ে যায়। বাড়ির খরচ চালাতে ওই টাকায় হাত দিতে হতোই। ছাদে কাপড় শুকোতে যাওয়ার ছলে টাকা নিয়ে আসতেন। সেই সময়টাই বাঁচতেন কমলেশবাবু যখন বাড়ি থাকতেন না। কমলেশবাবুর স্ত্রী নড়াচড়া করতে পারেন না তেমন। এইসব কাজ যে খুব শান্ত মনে করতেন পারমিতা তা নয়, মনে কাঁটা বিত্তই। কার টাকা, কি ব্যাপার, কোনোদিন বিপদে পড়ে যাবেন না তো? থ্রেট লেটারটা এলো। ঘাবড়ে গেলেন পারমিতা। লোকটি যে আসল দাবিদার নয় চেহারা দেখে বুঝতে পারলেন। যদি আইনত অধিকার থেকে থাকে তাহলে লোকটি সামনে এসে চাইতো। তবে পারমিতা এটা বুঝে গেলেন তার কাছে টাকা আছে, একজন অন্তত তা জানে,
ব্যাপারটা লুকোনো যাবে না। এরপরই দীপ কাকুর ট্যাক্স কনসালটেন্ট হিসাবে আগমন। সন্দেহ পারমিতার কাছে হিসেব বহির্ভূত টাকা আছে। দীপ কাকুকে নিয়ে এসেছেন কমলেশ বাবু। হঠাৎ অনেকেরই চোখেই সন্দেহের কারণ হয়ে উঠেছেন। তখনই মাথায় আসে ব্যাংকের লকার খোলার কথা। ওখানে কি রাখা হচ্ছে ব্যাংকের লোকের জানার অধিকার নেই। নির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ ছাড়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লকার দেখতে চাইবে না। লকার খুলতে দেরি হতে পারে দেখে ভবানীপুরের ফ্ল্যাটটা ভাড়া নিতে যান। পরিবার শুদ্ধ ও পাড়া ছেড়ে চলে যাওয়ারও একটা বাসনা তৈরি হয়েছিল। দীপ কাকু সেদিন প্রাইভেট ইনভেস্টিগেটরের পরিচয় দিয়ে ঢোকার পরই পারমিতা বুঝতে পারেন বিপদ আসন্ন। টাকা ঠিক খুঁজে বের করবে গোয়েন্দা। কিছুটা বেপরোয়া হয়েই কমলেশবাবু থাকাকালীনই টাকাগুলো ওপর থেকে আনতে চান। ভাবতেও পারেননি দীপ কাকু ওত পেতে বসে রয়েছেন। সব কথা বলার পর পারমিতা অসহায়ভাবে দীপ কাকুর কাছে জানতে চান, আপনি কি আমায় পুলিশে দেবেন? দীপ কাকু বলেছিলেন, না, আমি কয়েকটা দিন সময় নিচ্ছি টাকার আসল মালিককে খুঁজতে। পুরো টাকা ফেরত দিতে আপনার অসুবিধা হবে না। বাড়ি কিনেছেন 8 লাখ, বিক্রি করলে 10-12 পেয়ে যাবেন। যে টাকা খরচ করেছেন দিতে পারবেন সেটা। তবে সমস্তই নির্ভর করছে আপনার বয়ানের ওপর। আপনি যদি কিছু গোপন করে থাকেন পুলিশকে আমায় জানাতেই হবে। পারমিতা জোর দিয়ে বলেছিলেন তিনি একটি কথাও মিথ্যে বলেননি। কথাবার্তা যা কিছু হচ্ছিল দালানে বসেই। অর্ণব জুতোর বাক্স ভর্তি টাকা এনে রেখেছিল দীপ কাকু আর পারমিতার মধ্যিখানে। দীপ কাকু অর্ণবকে টাকাগুলো তুলে রাখতে বলেছিলেন। টাকার আসল দাবিদারকে খোঁজার ব্যাপারে দীপ কাকু কি করলেন ঝিনুক জানে না। ফোন করলেই বলছেন, দেখছি কি করা যায়। ঝিনুকের চিন্তা হচ্ছে পারমিতাকে নিয়ে। টাক মাথা কি এখনো ধাওয়া করে যাচ্ছে? যদিও ঝিনুক বলে এসেছে সেরকম কিছু ঘটলে দীপ কাকুকে জানাতে। দীপ কাকুকে বিব্রত করা হবে ভেবে উনি হয়তো জানাচ্ছেন না। এই অ্যাডটা দেখ, একদম তোদের কেসটার মতো, বলে উঠলেন বাবা। পেজটা এগিয়ে দিয়েছেন ঝিনুকের দিকে। ভাবনা থেকে ফিরে ধাতস্থ হতে একটু সময় নিল ঝিনুক। বাবার থেকে কাগজটা নিল। বাবা আঙুল দিয়ে রেখেছেন বিজ্ঞাপনে। ঝিনুক পড়েই বুঝতে পারে এটা দীপ কাকুর দেওয়া তাদেরই কেস। বাবাকে বলে সে কথা। বক্স করে একটা করা হয়েছে, ওপরে বড় বড় অক্ষরে লেখা টাকা ভর্তি ব্যাগ, নিচে বাকি বর্ণনা। অমুক তারিখে মিন্টো পার্কের কাছে টাকা ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ সহ এই ফোন নম্বরে যোগাযোগ করুন। নম্বরটা দীপ কাকুর। এছাড়াও অ্যাড দেওয়ার স্টাইল থেকে বোঝা যায় দীপ কাকুর মাথা থেকে বেরিয়েছে এমন হেডিং চোখে পড়তে বাধ্য। বাবা কখন জানি ঝিনুকের কাগজটা টেনে নিয়েছেন। দেখতে দেখতে বলে উঠলেন, ইংরেজি পেপারেও দিয়েছে রে অ্যাডটা। দীপ কাকুর অ্যাড দেওয়ার স্ট্র্যাটেজিটা বিচক্ষণতার কাজ হয়েছে বলে মনে হয় না ঝিনুকের। দীপ কাকু তো ছুঁচের ওপর খড়ের গাদা ফেললেন। আসল মালিককে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে যাবে। ব্যাপারটা দীপ কাকুকে জানানো দরকার। নিজের মোবাইল সেটটা সেন্টার টেবিলে এনে রেখেছিল ঝিনুক। তুলে নিয়ে দীপ কাকুকে ফোন করলো। কল রিসিভ করলেন দীপ কাকু। বললেন, তোমাদের বাড়িতেই যাচ্ছি, বাইক চালাচ্ছি এখন। ঝিনুক ফোন কেটে দেয়। বাবাকে জানালো দীপ কাকু আসছেন। বাবা বললেন, আর একটু সকাল করে আসতে পারলো না, একদিন খেলা হয়ে যেত। এখনই তো আবার অফিসে বেরোতে হবে। 8 ঘন্টার মধ্যেই দীপ কাকু হাজির হলেন। বগলে খবরের কাগজ, মুখে একগাল হাসি। উৎসাহের সঙ্গে জানতে চাইলেন, অ্যাডটা দেখেছো? ঝিনুক ঘাড় হেলায়। ভুরু নাচিয়ে দীপ কাকু বললেন, কেমন হয়েছে? তক্ষুনি কোনো উত্তর দেয় না ঝিনুক। দীপ কাকু সোফায় বসার পর নিজের অভিমত বলতে থাকে। আপনি যেভাবে অ্যাডটা দিয়েছেন তা দেখে হাজার হাজার ফোন আসবে, বানিয়ে বানিয়ে প্রমাণ দেবে লোক। কোনোটা হয়তো খুব কাছাকাছিও চলে যাবে, একটা দুটো মিলেও যেতে পারে। তখন কি করবেন? দীপ কাকু বললেন, ফোন তো এসেই যাচ্ছে সকাল থেকে, 20টা রিসিভ করেছি। সেই জন্যই তোমাদের বাড়ি পালিয়ে এলাম। এইবারে ফোন রিসিভ করবে তুমি। রজতদা আর আমি সারাদিন দাবা খেলবো। বাবা বলে উঠলেন, সে কি, আমায় অফিস যেতে হবে না? ছাড়ুন তো, আপনার তো নিজের কোম্পানি, কেউ তো কিছু বলবে না। তাছাড়া আপনি তো খেয়াল খুশি মতো যান। দীপ কাকু ভুল কিছু বলেননি। মিলিটারি থেকে রিটায়ারমেন্টের পর বাবা সিকিউরিটি এজেন্সি খোলেন। স্টাফেরা অফিস ভালোই ম্যানেজ করতে পারে। বাবা নিজের ইচ্ছে মতো সময়ে একবার অফিস ঘুরে আসেন।
ঝিনুক প্রশ্নটা মনে করালো দীপ কাকুকে। বলল, আসল মালিক কিভাবে চিনবেন? দীপ কাকু বললেন, অ্যাডটা ভালো করে পড়েছো? ঝিনুক বলল, পড়েছি। আবার পড়ো, বললেন দীপ কাকু। ঝিনুক কাগজটা তুলে ফের পড়তে যাবে, প্রথমেই হোঁচট খেলো। বলে ওঠে, ই বাবা, ডেটটা তো ভুল ছাপা হয়েছে। 4 অক্টোবরের ঘটনা, লেখা 3rd, প্রিন্টিং মিস্টেক। মিটিমিটি হাসছেন দীপ কাকু। বললেন, কোনো মিস্টেক নয়, ওটা আমি ইচ্ছে করে লিখেছি। ফলস ফোন কত আসবে? সব 3 তারিখের কথা বলবে, শুনেই কেটে দেবে তুমি। 4 তারিখের কথা যে উল্লেখ করবে তার ফোনটা আমায় দেবে। বাবা বললেন, সে আবার কি কথা? 4 তারিখের লোক 3 তারিখের খোঁজ নিতে যাবে কেন? নেবে রজতদা, অত টাকার ব্যাপার। মানুষ লটারির টিকিটের একটা নম্বর না মিললে কেমন হা হুতাশ করে, দেখেননি? দীপ কাকুর কথা শেষ হলো, বেজে উঠল ওর পকেটের ফোন। তাড়াতাড়ি বের করে সেটটা ঝিনুকের হাতে দিলেন। তারপর থেকে অজস্র ফোন এসে গেল, সবই ফলস ফোন। উত্তর দিতে দিতে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছে ঝিনুক। দীপ কাকু মেজাজে দাবা খেলে যাচ্ছেন বাবার সঙ্গে। দুপুরের খাওয়া দাওয়া এখানেই করেছেন। এখন বিকেল। ফোনের আওয়াজ আর সহ্য হচ্ছে না বলে ঝিনুক কিছুক্ষণ আগে সাইলেন্ট মোডে করে চোখের সামনে রেখেছে। ওই আবার এসেছে ফোন, আলো জ্বলছে নিচ্ছে। টেবিল থেকে সেটটা তুলে নেয় ঝিনুক, সুইচ টিপে একটাই বলি, বলুন। অপ্রান্ত বলল, আমি তপন হাজরা, ট্যাক্সি চালাই। আপনারা যে অ্যাডটা দিয়েছেন তাতে কি ডেটটা ভুল ছাপা হয়েছে? সোফায় বাবু হয়ে বসেছিল ঝিনুক, নিমেষে পা নামালো মেঝে। ফোনের ওপ্রান্তকে বলল, আপনি একটু ধরুন, আমার কাকা কথা বলবেন। ফোন সেট বাড়িয়ে ধরল দীপ কাকুর দিকে, বলল, মনে হচ্ছে এলো। দীপ কাকু ফোন কানে নিলেন, বললেন, হ্যাঁ বলুন, কি বলছেন? ওপারের কথা শোনার আর উপায় নেই। ফোনটা স্পিকার করে দিলে ভালো হতো। দীপ কাকু শুধুই হু হা করে যাচ্ছেন। সবশেষে জানতে চাইলেন, আপনি এখন কোন এলাকায়? ওপারের কথা শুনে নিয়ে বললেন, আমি আধ ঘন্টার মধ্যে ওই দিলখুশা কেবিনের সামনে পৌঁছচ্ছি। লাইন কেটে দীপ কাকু ঝিনুককে বললেন, তৈরি হয়ে নাও, কুইক। বাবা নিরাশ গলায় বললেন, এই বোর্ডটা শেষ করে গেলে হতো না? তোমাকে মেট করতামই। বোর্ড যেমন আছে রেখে দিন, এসে দেখছি কে কাকে হারায়, বললেন দীপ কাকু। ঝিনুক দৌড়লো ড্রেস চেঞ্জ করতে। 40 মিনিট লেগে গেল টালিগঞ্জ থেকে কলেজ স্ট্রিটে পৌঁছতে। রাস্তায় ভালোই জ্যাম, লোকটা থাকলে হয়। দিলখুশা কেবিনের সামনে গিয়ে তপন হাজরাকে খুঁজে পেতে অসুবিধা হলো না। অনেক লোকের মধ্যে একজনেরই পরনে ট্যাক্সি ড্রাইভারের পোশাক। তপন হাজরার বয়স হার্ডলি 30, শরীরে সারা দিনের পরিশ্রমের ছাপ। দীপ কাকু ওকে কেবিনে এনে বসিয়েছেন। বসার আগে কাউন্টারে বলেছেন 3টে চিকেন কাটলেট আর 2টো চা দিতে। বয় টেবিলে জল দিয়ে যাওয়ার পর দীপ কাকু মুখোমুখি বসে থাকা তপন বাবুর উদ্দেশ্যে বললেন, বলুন 4 অক্টোবর কি হয়েছিল? গ্লাস তুলে এক ঢোক জল খেয়ে তপন হাজরা বলতে থাকলেন, 9:45 নাগাদ গোল পার্ক থেকে একটি ছেলে এবং একটি ভদ্রমহিলা ট্যাক্সিতে ওঠেন। ছেলেটির হাতে ছিল ওই একটা পাতলা মতো সুটকেস। দুজনের মধ্যে খুব অল্পই কথাবার্তা হচ্ছিল। দীপ কাকু জিজ্ঞেস করলেন, দুজনের বয়স? ছেলেটি হয়তো 25-26 হবে, মহিলা এই 35 মতো। ছেলেটি বাঙালি, কিন্তু ভদ্রমহিলাও বাঙালি। বাংলা খারাপ বলেন না, তবে ধরা যায়। তারপর বলুন, বললেন দীপ কাকু। তপন হাজরা ফের শুরু করলেন বলতে, সুটকেসটা ছিল দুজনের মধ্যিখানে। তা ভদ্রমহিলাকে দেখে বোঝা যাচ্ছিল বেশ বড়লোক ঘরের বউ। ছেলেটি তুলনায় কম, কিন্তু বেশ স্মার্ট। জ্যাম শুরু হলো ল্যান্সডাউনের পর থেকে। তা মিন্টো পার্কের কাছে এসে একেবারে দাঁড়িয়ে গেল গাড়ি, অথচ এজেসি বোস রোডে ট্রাফিক একদম স্মুথ। আন্দাজ করলাম সামনে কোনো গাড়ি খারাপ হয়ে আছে। থামতে হলো তপন হাজরাকে। বয় খাবার নিয়ে এসেছে। প্লেটের কাটলেটে প্রথম ছুরি বসালেন দীপ কাকু। তপন হাজরা বলতে থাকেন, গাড়ি এগোচ্ছে না দেখে উসখুস করতে লাগলেন ভদ্রমহিলা। ছেলেটিকে কি নামে যেন একটা ডেকে বললেন,
সামনে গিয়ে দেখো না কি হয়েছে। ছেলেটি সুটকেস হাতে নিয়ে নেমে গেল। আমি তখন কিছু বুঝিনি। ভদ্রমহিলারও হুঁশ ফিরল একটু পরে। তা ছেলেটি ততক্ষণ অনেকটা এগিয়ে গিয়েছে। মহিলা বলে উঠলেন, এই তুম ব্যাগ লেকার কাহা যা রে হো। তো ছেলেটি ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলো আর তারপর মারলো দৌড়। মহিলা আমার পিঠে থালা দিয়ে বললেন, চোর চুরি করে পালাচ্ছে। তা বুঝতে একটু সময় লেগেছিল আমার। ছট করে বাঁদিকে দরজা খুলে নেমে আসি। মহিলাও নেমে আসেন। চোর চোর বলে চেঁচাচ্ছিলেন। আমি চেঁচাইনি, দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করেছিলাম ছেলেটিকে। তা ভদ্রমহিলার চেঁচানির চোটে পাবলিক তখন ধাওয়া করেছে ছেলেটিকে। মোবাইল ফোন পড়ে গেল ছেলেটির। পাবলিক হয়তো খেয়ালও করেনি। আমি তুলে নিলাম ফোনটা। ফের দৌড়ে গিয়ে দেখি ছেলেটিকে বেধড়ক মারছে পাবলিক। তা খেয়াল পড়লো গাড়ি রেখে এসেছি, কেউ হয়তো নিয়ে আবার চম্পট দেবে। তা ফোন পকেটে পুরে আমি ফিরে আসি গাড়ির কাছে। রাস্তার জ্যামও তখন ছেড়ে গেছে। ভদ্রমহিলার দেখা কিন্তু পাইনি। গাড়ি সাইড করে মিনিট 5 ওয়েট করেছিলাম, তো ভদ্রমহিলা ফেরত এলেন না। তা আমি গাড়ি চালিয়ে দিলাম শিয়ালদার দিকে। আর ফোনটা জানতে চান দীপ কাকু। তপন হাজরা বললেন, এন্টালি থানায় জমা করে দিলাম, ওই শিয়ালদা যাওয়ার পথে। দীপ কাকু চুপ করে মাথা নামিয়ে বসে রইলেন। ঝিনুক ভেতর ভেতর ভীষণ উত্তেজিত। অবাঙালি ভদ্রমহিলাকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে, ছুঁতে পারছে না, স্বপ্নে যেমন হয়। তপন হাজরার মুখের দিকে তাকিয়ে দীপ কাকু বললেন, আপনি ফোনটা কি ভেবে করলেন? সুটকেসের মালিক তো আপনি নন। যিনি মালিক ফোন করে ব্যাগটা এসে নিয়ে যাবেন, তো আপনার কি লাভ? মুখের খাবার পেটে চালান করে তপন হাজরা বললেন, কোনো লাভের জন্য ফোনটা আমি করিনি। এটা আমার ডিউটি। রাস্তায় আমার প্যাসেঞ্জারের বিপদ হলে তাকে বাঁচানো আমার দায়িত্ব। এন্টালি থানায় গোটা ঘটনা আমি জানিয়েছিলাম। তো ওরা বললেন কেউ এসে কমপ্লেন করলে ওরা দেখবেন। তা আপনাদের অ্যাড দেখে মনে হলো একবার ফোন করে দেখি যে ওই ঘটনাটাই কিনা। ভদ্রমহিলা হয়তো কোনো কারণে পুলিশে কমপ্লেন করতে পারেননি। বয় দিয়ে গেল চা। কাপে চুমুক মেরে তপন হাজরা বললেন, ভদ্রমহিলার সঙ্গে যদি আপনার দেখা হয়, সেদিনের ট্যাক্সি ভাড়া 70 টাকা চেয়ে রেখে দেবেন। উনি দিয়ে যেতে পারেননি, ওটুকু পেলেই আমার চলবে। সাবাস বলে উঠলেন দীপ কাকু। ঝিনুকের দিকে এমন খুশি খুশি মুখ করে তাকালেন যেন বললেন, দেখেছ সাধারণ মানুষের মধ্যেও কত সততা লুকিয়ে থাকে। পারমিতার কেসের জন্য ঝিনুক দীপ কাকুকে ইছাপুর আসতে হলো। ট্রেনে এসেছে। স্টেশন থেকে রিক্সা নিয়ে চলেছে মাদলডাঙ্গা রোডে, যেখানে অনুপম ঘোষের বাড়ি। এ হচ্ছে সেই লোক তপন হাজরার মহিলা প্যাসেঞ্জারের সুটকেস নিয়ে যে পালাচ্ছিল। এন্টালি থানায় গিয়ে তপন হাজরার জমা দেওয়া মোবাইল সেটের খোঁজ করেন দীপ কাকু। থানার আইসি কল্লোল সেনের সঙ্গে দীপ কাকুর এখন দারুণ আলাপ। চিটফান্ডের কেসে কল্লোল বাবু দীপ কাকুকে খুব হেল্প করেছিলেন। খুব তাড়াতাড়ি এনে দিলেন সেই ফোন। নিজে ইনিশিয়েটিভ নিয়ে সিম কার্ডের নাম্বার দেখে খোঁজ নিলেন ফোন কোম্পানিতে। জোগাড় হলো ফোন হোল্ডারের ফটো, নাম এবং ঠিকানা। 2 দিন যেতে হয়েছিল থানায়। 3rd ডেতে দীপ কাকু ঝিনুককে নিয়ে চলে এসেছেন ইছাপুরে। ইতিমধ্যে ঝিনুককে একদিন ফোন করেছিলেন পারমিতা। নাম্বার নিয়েছেন দীপ কাকুর থেকে। বললেন, এমনি ফোন করলাম, কেমন আছো? ঘুরিয়ে কেসের হাল হকিকত জানতে চাইলেন পারমিতা। দীপ কাকুকে জিজ্ঞেস করতে হয়তো কুণ্ঠা হয়েছে। ঝিনুক ডিটেলে কেসের ব্যাপারে কিছু জানায়নি। বলেছে, মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই টাকার আসল মালিককে খুঁজে পাওয়া যাবে। সম্ভবত উনি একজন মহিলা। পারমিতা অবাক গলায় বলেছিলেন, মহিলা? আমি তো একজন লোকের থেকে ব্যাগটা নিয়েছি। ঝিনুক বলেছিল, ওই যে বললাম সম্ভবত। এই হিন্টুকুও দেওয়া উচিত হয়নি ঝিনুকে। চমক দেওয়ার স্পৃহা মোটেই ভালো স্বভাব নয়। ঝিনুক এখনো জানে না অনুপম ঘোষই পারমিতাকে সুটকেস দিয়েছিল কিনা। কোনো সাক্ষী পাওয়া যায়নি। যদি অনুপম ঘোষ সেই লোকই হয়, তাকে না পাওয়া পর্যন্ত সুটকেসের আসল মালিক মানে সেই অবাঙালি ভদ্রমহিলার কাছে পৌঁছানো যাবে না। জনতার মার খেয়ে অনুপম ঘোষ মারাও যেতে পারে। কেসের চিন্তা ছেড়ে ঝিনুক এখন রাস্তার দুপাশ দেখতে থাকে। ইছাপুরে সে আগে কখনো আসেনি। রিক্সা যত এগোচ্ছে আশপাশ ফাঁকা হয়ে আসছে। একতলা বাড়ি, পুকুর, খেলার মাঠ। হাওয়া কি ফ্রেশ!
অন্যরকম গন্ধ। মফস্বলের ফ্লেভারটাই আলাদা। মেট্রো হওয়ার পর তাদের মুর অ্যাভিনিউ এখন কত ঘিঞ্জি হয়ে গেছে। এই যে স্যার, বাবানদের বাড়ি। একতলা বাড়ির গেটের সামনে রিক্সা দাঁড় করিয়ে বলল রিক্সাওয়ালা। মফস্বলের এই একটা বৈশিষ্ট্য, অনেকটা এলাকা জুড়ে মানুষ মানুষকে চেনে। রিক্সায় ওঠার আগে ঠিকানাটা বলতে রিক্সাওয়ালা ঘাড় হেরিয়ে বলেছিল, চিনি, বাবানদের বাড়ি। বাবান সম্ভবত অনুপম ঘোষের ডাকনাম। ডাকাবুকো মানুষ বলতে হবে। ঝিনুকের আন্দাজ মিলল। অনুপম ঘোষের বাড়ির ড্রয়িং রুমে বসেছে ঝিনুকেরা। দীপ কাকু অনুপমের হারিয়ে যাওয়া ফোনের কথা জানিয়েছেন, বলেছেন থানায় গিয়ে নিয়ে আসতে। দীপ কাকুকে এরা পুলিশের লোক বলেই ধরে নিয়েছেন। দীপ কাকু যেচে নিজের আসল পরিচয় দেননি। অনুপম ঘোষ সম্বন্ধে যা কিছু খোঁজ নিচ্ছেন দীপ কাকু, বাবার নামটা উল্লেখ করে উত্তর দিচ্ছেন অনুপম ঘোষের মা। অনুপম ঘোষের বাবা এখন কারখানায়, বাড়িতে স্ত্রী এবং মা। বোন স্কুলে। স্ত্রী আছেন ঘরে, কথা বলছেন কম। অনুপম ঘোষ সম্পর্কে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তা হলো কোনো বাঁধা চাকরি উনি করেন না। টিভি সিরিয়ালের ইউনিটে কাজ করেন, কোনো নির্দিষ্ট প্রোডাকশন হাউসে নয়। সপ্তাহে একদিন বাড়ি আসেন, পরের দিন চলে যান। কলকাতায় কখন কোথায় থাকেন বাড়ির লোক জানেন না। গত 2 মাস অনুপম ঘোষ বাড়ি আসেননি। ফোনে বাড়ির সঙ্গে যোগাযোগ রেখেছেন। ফোন সেট হারিয়ে যাওয়ার পর নানা নম্বর থেকে ফোন করছেন। বাড়ি আসার কথা বললে বলছেন কাজের ভীষণ চাপ। অনুপম ঘোষের এতদিন বাড়ি না আসা নিয়ে ভীষণ চিন্তায় আছে পরিবারের লোক। এতদূর শুনে দীপ কাকু জানতে চাইলেন অনুপমের ইনকাম কেমন ছিল। উত্তরে অনুপম ঘোষের মা বললেন, ভালোই, বাড়িতে প্রতি মাসে টাকা দিত, বৌমাকেও গিফট কিনে দিত দামি দামি। কপাল কুঁচকে দীপ কাকু বললেন, যেমন? এই তো লাস্ট যেবার এলো, বৌমার জন্য দামি একটা শাড়ি এনেছে। অনুপমের মায়ের কথা শুনে দীপ কাকু অনুপমের স্ত্রীকে বললেন, শাড়িটা একবার দেখতে পারি? ইতস্তত করছিলেন অনুপম ঘোষের স্ত্রী। মা বললেন, যাও না বৌমা, নিয়ে এসো, এখনো তো একবারও পরোনি। ঘর ছাড়লেন অনুপমের স্ত্রী। ঝিনুক বুঝতে পারছে না শাড়ি দেখে কি লাভ হবে। দীপ কাকুর চিন্তার খাত কোন দিকে বইছে ধরতে পারছে না। অনুপম ঘোষের স্ত্রী একটা বিখ্যাত কোম্পানি শপিং মলের ক্যারি ব্যাগ নিয়ে এলেন। ব্যাগটা থেকে শাড়ি বার করলেন দীপ কাকু। খুঁটিয়ে দেখছেন। শাড়ির ব্যাপারে দীপ কাকুর আইডিয়া নিয়ে যথেষ্ট সন্দিহান ঝিনুক। এখনো বিয়ে করে উঠতে পারেননি। শাড়ি ফেরত দিলেন দীপ কাকু, বললেন, থ্যাংক ইউ, আমরা তাহলে উঠছি। অনুপম যদি ফোন করেন বলবেন এন্টালি থানায় যোগাযোগ করতে। ফোনটা ফেরত দিতে হবে, একটা কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন নেওয়ার আছে। দরজার কাছে এসে দীপ কাকু ঝিনুককে বিদায় জানালেন অনুপম ঘোষের মা এবং স্ত্রী। রাস্তায় হাঁটতে হাঁটতে ঝিনুক দীপ কাকুকে জিজ্ঞেস করে, কিছু পেলেন? অনেক কিছু, বললেন দীপ কাকু। ঝিনুক বলল, কিভাবে? লোকটা কোথায় কাজ করে জানা গেল না, রোজগার কত আন্দাজ করা গেল না সেটাও। লোকটা এক অর্থে নিরুদ্দেশ, 2 মাস বাড়ি আসেনি, নির্দিষ্ট কোনো নাম্বার থেকে ফোন করছে না। তা এসব জেনে আমাদের কি লাভ হলো? ধরা ছোঁয়ার বাইরেই তো রয়ে গেল লোকটা। আমরা আসল মালিকের কাছে পৌঁছবো কি করে? ঝিনুকের কথার ধারই মারালেন না দীপ কাকু। খোশ মেজাজে জানতে চাইলেন, শাড়িটার দাম কত হতে পারে বলো তো? আই হ্যাভ নো আইডিয়া, শাড়ির ব্যাপারে আমি লিস্ট ইন্টারেস্টেড, বলল ঝিনুক। দীপ কাকু বললেন, 10,000। সত্যি? আপনি কি করে বুঝলেন? বিস্ময়ের সঙ্গে জানতে চায় ঝিনুক। দীপ কাকু পকেট থেকে বার করলেন প্রাইস ট্যাগ। কোন ফাঁকে খুলে নিয়েছেন। কি কাজে লাগবে জানে না ঝিনুক। ট্যাগটা নিয়ে দেখে সত্যি 10,000 লেখা। ছোট্ট এই ট্যাগটা দীপ কাকুকে টাকার আসল মালিকের হদিশ দিয়েছে। খোঁজ দিতে পারে জেনেই দীপ কাকু ওটা সরিয়েছিলেন। অনুপম ঘোষের স্ত্রী যে কোম্পানি শপিং মলের ব্যাগের মধ্যে শাড়িটা নিয়ে এসেছিলেন, দীপ কাকু সেই কোম্পানিতে ট্যাগটা নিয়ে যান। ট্যাগের বারকোড চেক করে কোম্পানি জানিয়ে দেয় কাস্টমারের ব্যাংকের নাম আর ডেবিট কার্ডের নাম্বার। দীপ কাকু ব্যাংকে গিয়ে ডেবিট কার্ডের নাম্বার বলে কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার সংগ্রহ করেন। কাস্টমারের নাম পার্বতী অগ্রওয়াল, থাকেন আলিপুরে।
ভদ্রমহিলার সঙ্গে দীপ কাকু ফোনে কথা বলেছেন। মহিলা জানিয়েছেন টাকার ব্যাগ চুরি গিয়েছে তার। একটা বিশেষ কারণে থানায় কমপ্লেন করেননি। ট্যাক্সি ড্রাইভার তপন হাজরা যে ঘটনা বলেছিলেন ভদ্রমহিলা তার পুনরাবৃত্তি করেন। দীপ কাকু ঝিনুক এখন চলেছে পার্বতী অগ্রওয়ালের বাড়ি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ঝিনুকরা টাকা নিয়ে মোটেই যাচ্ছে না। ভদ্রমহিলার সঙ্গে দেখা করে জানতে হবে কেন উনি পুলিশে কমপ্লেন করেননি। টাকাটা ব্ল্যাক নয় তো? ওকে প্রমাণ করতে হবে টাকাটা ওর এবং সাদা টাকা। তারপর দীপ কাকু টাকা ফেরত দেবেন। পার্বতী অগ্রওয়াল বলেছেন তিনি সবকিছু প্রমাণ করতে পারবেন। শুধু একটাই রিকোয়েস্ট, দীপ কাকু যেন এই ঘটনা নিয়ে পার্বতী অগ্রওয়ালের পরিবারের কারোর সঙ্গে কোনো কথা না বলেন। তাতে রাজি হয়েছেন দীপ কাকু। বিশাল এক গেটের সামনে বাইক দাঁড় করালেন দীপ কাকু। গেটের ফাঁক দিয়ে বাড়িটা যতটুকু দেখা যাচ্ছে ছোটখাটো প্রাসাদ বললে কম বলা হয়। ঝিনুকরা ঢুকতে যেতেই সিকিউরিটি গার্ড আটকালো। দীপ কাকু জানালেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। দীপ কাকুর নাম জেনে নিয়ে গার্ড ফোন করলো। ভেতর থেকে অর্ডার এলো ঝিনুকদের ঢুকতে দেওয়ার। গার্ড আঙুল তুলে দেখিয়ে দিল প্রাসাদের ডান দিকের একটা ঘর। বলল, ওখানে গিয়ে বসুন, ম্যাডাম আসছেন। সচল ফোয়ারা পাথরের মূর্তি পেরিয়ে ঝিনুকরা দেখিয়ে দেওয়া ঘরটায় পৌঁছলো। এটা মূল ড্রয়িং রুম বলেই মনে হচ্ছে। প্রাসাদের সঙ্গে এরকম ড্রয়িং রুম মানায় না। ঘরটা তুলনামূলক ছোট এবং আতিশয্য নেই। সেমি ড্রয়িং রুম বলা যায়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পার্বতী অগ্রওয়াল এলেন। অসামান্য রূপসী। তপন হাজরা এই পয়েন্টটা বলেননি। চোখে কম দেখেন বোধহয়। পার্বতী দেবী হাত জোর করে নমস্কার জানালেন দুজনকে। দীপ কাকু ঝিনুক প্রতি নমস্কার জানালেন। সোফায় বসে পার্বতী দেবী ঝিনুককে দেখিয়ে বললেন, ইনকি তারিফ। দীপ কাকু ঝিনুককে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিলেন। পার্বতী বললেন, বহুত আচ্ছা, লড়কি লোগো কো ऐसा ही बढ़ना चाहिए। এরপরই পার্বতী চলে এলেন বাংলায়। দীপ কাকুকে বললেন, প্রথমে আমি আপনাকে পুলিশে এফআইআর না করার কারণটা বলবো, প্রুফ যা দেওয়ার দেব পরে। ঘাড় নেড়ে সম্মতি জানালেন দীপ কাকু। পার্বতী বলতে শুরু করলেন, কয়েক মাস আগে আমার হাজবেন্ডের বিজনেসে বিরাট টাকার লস হয়েছিল। তা মেন্টালি ভীষণ আপসেট হয়ে পড়েন উনি। আমি ঠিক করি ওকে মোটা একটা অ্যামাউন্ট দিয়ে সাপোর্ট দেব। বলবো টাকাটা বাপের বাড়ি থেকে এনেছি। আমার নিজেরই টাকা। বাবা এক সময় ব্যাংকে ফিক্সড করেছিলেন। হাজবেন্ডের সম্মানে লাগবে না। আমার নামে সেরকম কিছু ফিক্সড করেননি বাবা। তবে আমার বাপের বাড়ির অবস্থা ভালো, টাকা চাইলে পাওয়া যাবে। কিন্তু আমি চাইবো না, কারণ শ্বশুর বাড়ির সম্মান নষ্ট হবে। মা বাবা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। অনেক ভেবে ঠিক করি আমার নামে ব্যাংকে যে লোকার আছে সেখানে প্রচুর গয়না আছে। বিয়ের সময় পেয়েছিলাম, তার থেকে একটা বিক্রি করে হাজবেন্ডকে টাকা দেব। হাজবেন্ড জানবেন টাকাটা আমার ফিক্সড ডিপোজিটের। এখানে এসে দীপ কাকু একটা প্রশ্ন তুললেন, গয়না বিক্রির ব্যাপারটা আপনার হাজবেন্ডকে জানাবেন না কেন? পার্বতী দেবী বললেন, আমার শ্বশুর বাড়িতে গয়না বিক্রিকে খুব খারাপ চোখে দেখা হয়। এরা রাজস্থানের এক রাজার বংশধর। খেতে না পেয়ে মরে গেলেও এরা সোনা বিক্রি করবেন না। আমার হাজবেন্ড একই বিশ্বাসে বিশ্বাসী। সেই কারণে আমি এফআইআর করিনি। পুলিশ কেস হাতে নিলে সমস্ত কিছু একদম ফুঁড়ে বের করবে। আমার হাজবেন্ড, শ্বশুর বাড়ির লোক সব জানবে। এদের কাছে তো মাথা তুলে দাঁড়াতে পারবো না আমি। লসটা তাই আমাকে মুখ বুঝেই সহ্য করতে হয়েছে। পরে অবশ্য সবকিছু ম্যানেজ হয়ে গিয়েছে। বাবার কাছে টাকা চাইতে হয়েছে। আমার হাজবেন্ডের বিজনেস ফের রমরমিয়ে চলছে। ঝিনুক অনেকক্ষণ ধরে পার্বতী দেবীকে একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য উসখুস করছে। সুযোগ পেতেই বলে উঠল, আপনি তো দারুণ বাংলা বলেন। আলাদা কারোর কাছে শিখেছেন? দুর্দান্ত একটা হাসি হেসে পার্বতী দেবী বললেন, আমার কলকাতায় জন্ম, গোখেলে পড়েছি। দীপ কাকু কথা ট্র্যাকে ফিরিয়ে আনলেন। বললেন, অনুপমকে আপনি ধাওয়া করে গেলেন তো আবার ব্যাক করলেন কেন? ট্যাক্সির কাছেও তো আর ফিরে যাননি। কারণ একটাই, পাবলিক আমার কাছে জানতে চাইবে কি চুরি গিয়েছে। তা পুলিশ আসবে, পুরো ঘটনা একদম এক্সপোজড হবে শ্বশুর বাড়ির কাছে।
বলার পর থামলেন পার্বতী। স্বগতোক্তির ঢঙে বলতে থাকলেন, অনুপম যে এরকম করবে বুঝতে পারিনি। ছেলেটি চটপটে, বাড়ির যখন যা কাজ বলতাম নিখুঁতভাবে করে দিত। এটা বিশ্বাস জন্মে গিয়েছিল, সেই জন্য ওকে নিয়ে ব্যাংকে গিয়েছিলাম। লোকার থেকে গয়না বের করে গোল পার্কে সোনার দোকানে বিক্রি করি। বাড়ির গাড়ি ইউজ করা যাবে না, তো ড্রাইভার আমার হাজবেন্ডের খাস লোক। অত টাকার ব্যাপার, ট্যাক্সিতে যাচ্ছি বলেই এর সঙ্গে একজন লোক রেখেছিলাম। ও বাংলা একটা কথা আছে না, ও কি রক্ষক ভক্ষক, ও তাই হয়ে গেল। ওই ঘটনার পরে বুঝতে পেরেছি ছেলেটির নেচার ভালো ছিল না। মাঝে মধ্যেই টুকটাক জিনিস চুরি হতো বাড়িতে। লাস্ট গিয়েছিল আমার দামি একটা শাড়ি, জাস্ট কিনে বাড়ির লোকেদের দেখিয়েছি, আলমারিতেই তোলা হয়নি, এক ফাঁকে হাওয়া। ভাবতাম কাজের মেয়ে নিয়েছে, দু একজনকে চাকরি থেকে ছাড়িয়েছি। থামলেন পার্বতী দেবী। ঝিনুক দুটো জিনিস মিলিয়ে নেয়। চুরি যাওয়া শাড়িটা গিয়েছে অনুপম ঘোষের স্ত্রীর কাছে, গিয়ে অবশ্য উপকারী হয়েছে পার্বতী দেবীর। ওটা না থাকলে পার্বতী অগ্রওয়ালকে খোঁজা কঠিন হতো। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, অনুপম ঘোষ অগ্রওয়াল বাড়ির কাজের লোক ছিল। এই পরিচয়টা নিজের বাড়িতে দিতে চাননি বলেই কাজের জায়গায় ঠিকানা দেননি। ফের পার্বতী দেবী বলতে থাকলেন, একটা ব্যাপারই আমি খুব চিন্তিত ছিলাম, খারাপও লাগছিল ভীষণ। চিন্তা হচ্ছিল পাবলিকের মার খেয়ে ও মরেই গেল না তো অনুপম। টাকার চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি। ওই ঘটনার পর আমার বারবার মনে হচ্ছিল আমার দৌড়ে যাওয়া উচিত ছিল, আমি বাঁচাতে পারতাম অনুপমকে। বিবেক দংশনে রাতে ভালো ঘুম হতো না আমার। আপনার ফোন পে যখন জানলাম অনুপম বেঁচে আছে, ভারী একটা পাথর নেমে গেল বুক থেকে। রীতিমতো ড্রেস করা, পাগড়ি বাঁধা একটি লোক ট্রলি ঠেলে খাবার নিয়ে এলো। দীপ কাকু ঝিনুকের সামনে রাখলো নানান আইটেমের প্লেট। খাবারের বহর দেখে হোক চকিয়ে গেল ঝিনুক। পার্বতী দেবী বললেন, প্লিজ নিন, আমি ততক্ষণ প্রমাণগুলো দেখাই। ঝিনুক বলল, এত খাবার? পার্বতী বললেন, কি এমন বেশি, যতটা পারবে খাও। দীপ কাকু খাওয়া শুরু করে দিলেন। পার্বতী অগ্রওয়াল এক এক করে দেখাচ্ছেন সাক্ষ্য প্রমাণ। গয়না বিক্রি করার বিল, কেনার বিলও দেখালেন। ছবি দেখালেন চওড়া হাটটার। পড়ে আছেন পার্বতী দেবী। বললেন, 60খানা 500 টাকার বান্ডিল ছিল, সব নতুন নোট। সুটকেসের রং ছিল কালো, চাবি এখনো আমার কাছে আছে। ছোট করে বিষম খেলেন দীপ কাকু। সম্ভবত মনে পড়লো ব্যাগটার দশা, ধাপার মাঠে পড়ে আছে, চাবির আর কোনো দরকার নেই। গ্লাস তুলে জল খেয়ে দীপ কাকু জিজ্ঞেস করলেন, গয়নাটার ডিক্লারেশন কি আপনার বা হাজবেন্ডের ইনকাম ট্যাক্স ফাইলে দেওয়া আছে? হ্যাঁ, একদম স্পষ্ট করে জানানো হয়েছে কত সোনা আছে আমার। ওদের মধ্যে যে একটা নেই হাজবেন্ড জানবেন না, লোকার খোলার অধিকার ওর নেই, বললেন পার্বতী। দীপ কাকু বললেন, তা টাকা তো ফেরত পাবেন, গড়িয়ে নেবেন আগের মতো গয়না। পার্বতী অগ্রওয়ালের মুখ বুঝি একটু উজ্জ্বল হলো। দীপ কাকু ফের বললেন, কাল দুপুর 12টায় পার্ক স্ট্রিটে রিনেম রেস্টুরেন্টে চলে আসুন, টাকাটা হ্যান্ডওভার করব। পরের দিন রিনেম রেস্টুরেন্টে ছোট এরিয়া জুড়ে দারুণ গেট টুগেদার আবহাওয়া। যদিও এখানকার অনেকেই একে অপরকে প্রথম দেখছেন। জড়ো হয়েছেন কমলেশ বাবু, পারমিতা, ঝিনুক, দীপ কাকু, পার্বতী দেবী, ট্যাক্সি চালক তপন হাজরা এবং ওয়ান অ্যান্ড অনলি আশুদা। দীপ কাকু বেছে বেছে এদের ডেকেছেন। স্টার্টার হিসেবে স্যুপ দিয়ে খাওয়া চলছে। দীপ কাকু ইতিমধ্যে বলে দিয়েছেন পারমিতার হাতে কিভাবে সুটকেসটা এসেছিল। সেই সুটকেস এখন নেই, তাও বলেছেন। পারমিতা কত টাকা কোথায় কিভাবে খরচ করেছেন সবই বলা হয়ে গিয়েছে। নতুন একটা সুটকেস কিনে টাকা ভরেছেন দীপ কাকু। এই মুহূর্তে সেটা এগিয়ে দিলেন পার্বতী দেবীর দিকে। বললেন, বাকি যা রইল পারমিতা বাড়ি বিক্রি হওয়ার পর দিয়ে দেবেন। পার্বতী বললেন, বাড়ি বিক্রির দরকার নেই, আমার বাবার কোম্পানিতে পারমিতার একটা চাকরির ব্যবস্থা করে দেব, স্যালারি ভালোই পাবে, সেখান থেকে টাকা শোধ করবে আমাকে। প্রস্তাব শুনে সবাই খুশি হলো। দীপ কাকু এবার তপন হাজরার পিঠে হাত রেখে পার্বতী দেবীকে বললেন, এর 70 টাকা ভাড়া কিন্তু আপনি মনে করে দেবেন। পার্বতী তখনই পার্স থেকে দুটো 100 টাকার নোট বের করে বাড়িয়ে ধরলেন তপন হাজরার দিকে। বললেন, এটা নিন। তপন হাজরা বললেন, আমি 70-এর বেশি নেব না, আপনি আরো কিছু খাওয়ান, খেয়ে নেব, ভাড়া মিটারে যা উঠেছে তাই দিতে হবে।
তপন হাজরার গোঁ দেখে হেসে ফেললেন সকলে। পার্বতী अग्रवाल দীপ কাকুকে বললেন, আপনারও তো আমার কাছ থেকে কিছু পাওনা হয়েছে, কত দেব বলুন? দীপ কাকু বললেন, আমি আপনার থেকে কোনো ফি নেব না, আমার টাকা দেবেন কমলেশ বাবু, উনি আমাকে এই কেসে নিয়োগ করেছেন। কমলেশ বাবুর মুখটা কেমন শুকিয়ে গেল, তাই দেখে দীপ কাকু বললেন, কি কমলেশ বাবু, দেবেন তো ফি? বিরস মুখে কমলেশ বাবু বললেন, দিতে তো হবেই, কিন্তু একটু কম করে ধরবেন, সকলের তো অনেক লাভ হলো, আমার তো সেই লস। কোথায় লস জানতে চাইলেন দীপ কাকু। একই রকম বিষণ্ণ চিত্তে কমলেশ বাবু বললেন, নিচের তলাটা 10 দাম উঠেছিল, ঝোঁকের মাথায় পারমিতাকে 8 বলে দিলাম, ভেবেছিলাম কিনতে পারবে না, দুম করে কিনে নিল, 2 লাখ টাকা লস। কারো দুঃখে হাসতে নেই। কমলেশ বাবুর এক্সপ্রেশন দেখে সকলেরই হাসি পেয়ে গিয়েছে, প্রাণপণে চেষ্টা করছে চাপার। পারমিতা বলে উঠলেন, ঠিক আছে জেঠু, আপনাকে ফি দিতে হবে না, আপনি তো আমাদের 6 মাসের ভাড়া মকুব করেছেন, দীপঙ্কর বাবুর টাকা আমি দেব। কমলেশ বাবুর কথাটা যেন ঠিক বিশ্বাস হচ্ছে না, অবাক হয়ে তাকিয়ে রয়েছেন পারমিতার দিকে। দীপ কাকু বললেন, কি হলো কমলেশ বাবু, এবার একটু হাসুন। হাসার চেষ্টা করলেন কমলেশ বাবু, হাসিটা ঠিকঠাক হলো না, তাই দেখে সকলেই হেসে উঠলেন। পারমিতা এবার দীপ কাকুকে বললেন, আপনার পুরো ফি কিন্তু আমি দেব না, আমাকে যে লোকটা থ্রেট করতো তাকে আপনি ধরতে পারেননি। পেরেছি, সে এখানেই আশেপাশে কোথাও আছে। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন দীপ কাকু। পকেট থেকে কি যেন একটা বের করে মাথায় পড়তেই দেখা গেল টাক মাথা উইগ। ফলস দাঁতের সেট বের করে ওপরের ঠোঁটে নিচে রাখলেন, মিথ্যে আঁচিল 2 আঙুলে তুলে লাগালেন গালে, চশমা খুলে পকেটে পুরলেন। ভোল বদল এতক্ষণ হাঁ হয়ে দেখছিল ঝিনুক পারমিতা। সাজ শেষ হতেই হেসে টেবিলে গড়িয়ে পড়ল দুজনে। ছদ্মবেশের মাহাত্ম্যটা না বুঝলেও দীপ কাকুর কিম্ভূত চেহারা দেখে হাসতে শুরু করেছেন সকলে। কমলেশ বাবু এখন হাসছেন প্রাণ খুলে। হাসতে হাসতেই ঝিনুক জানতে চায়, চশমা ছাড়া তো 4 হাতের বেশি দেখতে পান না, অত ভালো দৌড়চ্ছিলেন কি করে? কন্টাক্ট লেন্স লাগিয়েছিলাম, বললেন দীপ কাকু। আর এক প্রস্ত হাসির হুল্লোড় উঠল। ঝিনুক বলল, আপনি তাড়াতাড়ি ওসব খুলুন, আর সহ্য করতে পারছি না। বয় সুপের বাটি নিতে এসেছে, সেও হাসছে দীপ কাকুকে দেখে। পার্ক স্ট্রিট থেকে ঝিনুকরা এখন বাড়ির পথে। আশুদা গাড়ি চালাচ্ছে। বাবার কথা মনে পড়ছে ঝিনুকের। বাবা এলে আরো জমতো পার্টি, ডিটেলে সব গল্প করবে ঝিনুক। দীপ কাকু জানলার বাইরে তাকিয়ে আছেন। হঠাৎ বলে উঠলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কনসার্ট কি বলতো? কি জানতে চাইল ঝিনুক। দীপ কাকু বললেন, একসঙ্গে অনেক মানুষের আনন্দের হাসি। কথাটা বলার পর দীপ কাকু ফের চিন্তায় ডুবে গেলেন। মানুষটিকে দেখে আফসোস হয় ঝিনুকের। এরকম একজন উঁচু মানের দার্শনিক হয়ে চোর গুন্ডার পেছনে দৌড়ে মরছেন। শেষ হলো আজকের রহস্য উপন্যাস সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা প্রাপকের খোঁজে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তীকালে এমন আরো অনেক গল্প উপন্যাস নিয়ে আমি শ্রীময়ী হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা।